হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা একটা ই-কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করব, যেটা কিনা থাকবে একটা কমপ্লিট গাইডলাইন যেকোনো ই-কমার্স তৈরি করার ক্ষেত্রে। এটা কমপ্লিট এইজন্য যে আমরা এটা তৈরি করার জন্য আমরা ৩ টা সেগমেন্টে কাজটাকে শেষ করব। সেটা হচ্ছে আমাদের থাকবে একটা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন, যেটা কিনা আমরা তৈরি করব Node.js এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তার পাশাপাশি থাকবে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড, যেটা হবে Vue.js দিয়ে। আমরা এটাকে লাইট ওয়েট হিসেবে তৈরি করব এবং তার পাশাপাশি থাকবে আমাদের হেভি ওয়েট, যেটা থাকবে হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন, থাকবে হচ্ছে Next.js দিয়ে। তো এই ৩ টা সেগমেন্টকে আমরা একসঙ্গে যুক্ত করব এবং যুক্ত করার সঙ্গে সঙ্গে যা প্রয়োজন আমাদের ডাটাবেস থাকবে হচ্ছে MongoDB, আমরা ফায়ার স্টোরেজ করব। আমরা এখানে অনেক বিষয় নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান, বাট এটার লেন্থ এবং প্রসেসটা এরকম হবে যেটা কিনা আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিবে কিভাবে ই-কমার্স অ্যাপ্লিকেশন রান হয় বা কিভাবে এগুলাকে আপনি তৈরি করতে পারেন বা কিভাবে কেস সিনারিওগুলা বা মিডলওয়্যার অথবা অথেন্টিকেশনটাকে আপনি সেট করতে পারেন। এই পুরো বিষয়টা আমরা কভার আপ করব। ভিডিওর লেন্থগুলো অনেক বড় হবে। এটা মানে অনেক বড় একটা প্রসেস, কেননা আমরা ৩ টা অ্যাপ্লিকেশনকে একটা লেয়ারে নিয়ে আসতে চাচ্ছি। তো আশা করি আপনারা শেষ অবধি থাকবেন, পুরো প্রসেস থেকে কমপ্লিট করবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা প্রথমে একটা ওভারভিউ দেখব এবং তারপরে আমরা বিল্ড প্রসেসে চলে যাব। তো ওভারভিউ তৈরি করার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেটআপ। যদি একটু খেয়াল করে দেখেন, আমরা এই পুরো স্ট্রাকচারটা বা এই যে পুরো অ্যাপ্লিকেশন লেয়ারটা, এটাকে আমরা তৈরি করব প্রথমত ক্লায়েন্ট সাইডে এবং তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের ডাটাবেস বা নট ডাটাবেস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখানে আমাদের অ্যাডমিনের যে ডাটাগুলো থাকবে এইগুলো আমরা দেখতে পাবো। তার পাশাপাশি এটা হচ্ছে আমার সার্ভার এবং এই সার্ভারের আমরা একটা ডকুমেন্টেশন রেডি করে রাখছি, যেখানে আপনি আসলে যে অ্যাকচুয়াল ডাটা লেয়ারটা বা লগইন প্রসেসটা কিভাবে কাজ করে, লগইন স্কিমাগুলো কি হতে পারে, এটার পুরো একটা ওভারঅল আইডিয়া আছে। তার পাশাপাশি আমি এখান থেকে যদি JWT টোকেনটা দিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমি প্রত্যেকটা রাউটকে ইনিশিয়ালাইজ করতে পারবো, চেক করতে পারবো। তো এখানে কিছু ওপেন রাউট আছে, যদি আমি একটুখানি চেক করি, ধরেন আমার যে প্রোডাক্টটা আছে গেট অল প্রোডাক্ট, তো আমি এটাকে ট্রাই করি। ট্রাই করার পরে দেখেন এই যে কল ব্যাকটা আছে, রেসপন্সটা আছে, তো এই রেসপন্সটা একটু খেয়াল করলে দেখবেন সে কিন্তু এই যে প্রোডাক্টের স্ট্রিং প্রপার্টি বা এই যে এপিআই প্রোডাক্টস, এটা হচ্ছে আমি গেট মেথডটাকে ট্রাই করি, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে দেখেন এখান থেকে এই যে প্রোডাক্ট রাউট থেকে প্রোডাক্টটা কিভাবে আসছে, প্রাইস আসতেছে, তারপরে আরো এটার মধ্যে অনেক ভ্যালু আছে। যদি একটুখানি নিচে আমরা খেয়াল করি, আছে কখন ক্রিয়েট হয়েছে, টোটাল ভ্যালুটা কত আছে, পেজ পার পেজ, অনেক প্যারামিটার এখানে এই রাউটে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং যে আমার এপিআই গুলা কি এপিআই আছে, কিভাবে কাজ করে, ডকুমেন্টেশনটা কিভাবে সেট করা যায়। তার পাশাপাশি আমার প্রত্যেকটা স্কিমা কিন্তু আমি এখান থেকে পাস করতেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা যদি একটু খেয়াল করেন, আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি তিনোটা সার্ভার লোকাল থেকে রান করতেছি। আমার সার্ভার হচ্ছে লোকাল হোস্ট 8000 এ, অ্যাডমিনটা হচ্ছে 5173, ক্লায়েন্টটা হচ্ছে লোকাল হোস্ট 3000 এ। এবং তার পাশাপাশি আমরা এখানে মিডলওয়্যারটাকেও রান করব, কেননা আমাদের MongoDB ডাটাবেসটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। আর MongoDB-তে এটা হচ্ছে আমাদের যেই ডাটা সেটটা বা স্টোরেজ, এখানে দেখেন ব্যানার্স প্লাস ব্র্যান্ড, কার্স, ক্যাটাগরিজ, অর্ডার্স, প্রোডাক্টস, এই সকল কিছু কিন্তু আমরা ফিট করছি হচ্ছে আমাদের ডাটাবেস থেকে। এবং দেখেন যদি খেয়াল করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ইউজারের এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, আভাটার, রোল এবং এই যে আভাটারটা, এটা কিন্তু আমরা সেট করতেছি আমাদের ক্লাউডিনারি যেই ডাটাবেস হোস্টিং আছে ওইখানে আমরা ইমেজটাকে হোস্ট করছি। এবং প্রত্যেকটা ইউজারের একটা অ্যাড্রেস থাকবে, কার্ড থাকবে, উইশ লিস্ট থাকবে, যেটা কিনা রিয়েল টাইম আপডেট হবে। আপনি মোবাইলে থাকেন বা অন্য যে কোনো ডিভাইসে থাকেন না কেন, এটা কিন্তু খুব ইজিলি এবং সিম্পলি চেঞ্জ হবে আপনি, এবং খুব সুন্দর করে এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। তো প্রথমত আমরা যে কাজটা করব, একটা সিম্পল প্রসেসে যাব, আমরা একটু এটাকে ভিজুয়ালাইজ করি যে কি থাকবে। এই হচ্ছে আমার হোম পেজ। তো এই হোম পেজে আসার আগে আমি যাব হচ্ছে এইখানে হচ্ছে ধরেন আমার ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আমার এখানে ইউজার দেখাচ্ছে, বা প্রথমত আমরা যে কাজটা করি লগ আউট করে ফেলি। লগ আউট করার পরে এইখানে শুধুমাত্র অ্যাডমিন যার পারমিশন আছে, শুধুমাত্র অ্যাডমিন এটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমি অ্যাডমিন হিসেবে এখানে ইনিশিয়ালাইজ করি, এন্টার। তো লগইন করার পরে এই হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড এবং এইখানে কতগুলা সেগমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ওভারহেডে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যে অ্যাকাউন্ট, মানে কতটা প্রোডাক্ট আমাদের এখানে কেনা দরকার বা আছে, অথবা কত টাকা বিক্রি হচ্ছে, এটার একটা সামারি এবং একটুখানি স্লো রেসপন্স করবে, কেননা আমার 3টা জিনিসই কিন্তু লোকালি রান হচ্ছে। তো সার্ভার কিন্তু 3টা, মানে অলরেডি আবার এখান থেকে আমি MongoDB অ্যাক্সেস করতেছি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকটা হেভি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসই, এর জন্য একটু স্লো
কাজ করতে পারি। এইখানে অ্যাকাউন্টে আমার একটা রেভিনিউ আছে, অর্ডার কতগুলা, টোটাল প্রোডাক্ট কতগুলো আছে, ইউজার কয়টা আছে আমার এইখানে, এবং তার পাশাপাশি আমার স্টেল প্রোডাক্টস কোনটা আছে, কোন কোন প্রোডাক্ট থেকে এখনো কোনো সেল হয়নি, এগুলা কিন্তু আছে। তার পাশাপাশি দেখেন এখানে হচ্ছে আমার ইউজার ওভারভিউ, এখান থেকে কে কে ইউজার আছে, অনেকে অনলাইনে লগ ইন করতেছে, ট্রাই করতেছে। তো আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি যদি চাই, অথবা এখান থেকে চাইলে কিন্তু আমি অটোমেটিক্যালি এখান থেকে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি বা অ্যাভাটার চেঞ্জ করতে পারি, বা যেটা আমার মানে আমি চাই এখান থেকে ইজিলি এটাকে মানে আমি রোলটাকেও চেঞ্জ করে দিতে পারি। তার পাশাপাশি এটা হচ্ছে আমার অর্ডার স্ট্যাপ, যেখানে ইউজারের প্রত্যেকটা অর্ডার আমি এখানে শো করতে পারবো। আছে হচ্ছে আমার ইনভয়েস ট্যাগ, এবং এই ইনভয়েসের মাধ্যমে আমি কিন্তু সরাসরি ইনভয়েসটাকে জেনারেট করতে পারবো, এবং এই জেনারেট করার পরে আমি কিন্তু এটাকে শেয়ার করতে পারবো যে কোনো মানে সোশ্যাল লিঙ্ক বলেন বা অন্য যে কোনো সাইটে। তো এখন তাছাড়া আমি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সেলফ হোস্টেড লিঙ্ক কপি করা আছে, আমি চাইলে লিঙ্কটাকেও শেয়ার করতে পারি। এই হচ্ছে আমার ব্যানার্স। তো মোটামুটি আকারে এই প্রত্যেকটা বিষয় থেকে আমরা কিন্তু এই জিনিসটাকে আপলোড করতে পারি এখানে। তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারেও আছে। তো আমি এই যে টেস্ট প্রোডাক্টটা আছে, এটার একটা ধরেন এই যে টেক্সট প্রোডাক্টটা যদি আমরা একটুখানি খেয়াল করি, সার্চ দেই টেস্ট প্রোডাক্ট, আমি কিন্তু এই যে প্রোডাক্টটা আমি দেখতে পাবো টেস্ট প্রোডাক্ট, রিয়েল টাইম কিন্তু এটা আপডেট। তো আমি এইখানে এসে এই টেস্ট প্রোডাক্টের নামটাকে চেঞ্জ করে দিব। ধরেন এখানে দিয়ে দিলাম এটা হয়ে যাবে হচ্ছে লোকাল প্রোডাক্ট। আমি এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে এটা ডাটাবেজও আপডেট হবে যেখানে আমার প্রোডাক্টসগুলো আছে। এবং যদি আমি এইখানে টেস্ট প্রোডাক্টটা আমি কাট করে দেই এবং এখন আবার টেস্ট প্রোডাক্ট দিয়ে সার্চ করি, এটা কিন্তু রিয়েল টাইম, দেখেন কোনো প্রোডাক্ট নাই। যদি আমি লোকালে সার্চ করি তাহলে কিন্তু আমার লোকাল প্রোডাক্টটা আছে। কেন এটা এরকম হচ্ছে? কারণ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এপিআই থেকে হ্যান্ডেল করতে পারতেছি। আমার কিন্তু এই যে ক্লায়েন্টসের অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আমাকে আর মানে অন্য কোনো কিছু করতে হবে না। আমি নর্মাল সিকোয়েন্সে আমার এপিআই কে সরাসরি এনগেজ করতে পারতেছি, যে কারণে আমি ডিজাইনটাকে আমার নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। আমি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, প্রত্যেকটা অ্যাকশন যে কোনো ফ্রিকোয়েন্সিতে আমি অ্যাডাপ্ট করতে পারতেছি। তো আমরা প্রথমত এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তৈরি করব। অফকোর্স ক্যাটাগরি থাকবে এখান থেকে, তারপরে ব্র্যান্ড আছে, এই সব কিছু কিন্তু ডাইনামিক আকারেই থাকবে। তো আমরা প্রথমত যে কাজটা করব, একটা লগ ইন করবো, একটা ইউজার ক্রিয়েট করব, লগ ইন করবো, তারপরে বাকি সেটগুলো তৈরি করব। তো প্রথমত আমি এইখানে যাই, এখান থেকে একটা লগ আউট প্রসেসিং এ যাব, মানে আমি ইউজার যেটাকে লগ ইন করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই ইউজারটাকে লগ আউট করি, একটা নতুন ইউজার ইনিশিয়ালাইজ করব এবং তার মাধ্যমে পুরো প্রসেসটাকে চালাবো। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে যাই। আমার মনে হয় কুকিজটা একটুখানি হয়তো বা ঝামেলা করতে পারে, এই যে কুকিজটা একটু ঝামেলা করছে, এবং এটা তৈরি করার যুক্তিসঙ্গত কারণ আছে। অলরেডি অনেকবার এটা দিয়ে আমরা কাজ করতেছি। আমি হার্ড রিসেট দিয়ে সবকিছুকে রিসেট করে দিব। দেখেন আমার যে প্রিভিয়াস কুকিজটা আছে এটা চলে যাচ্ছে, একটুখানি সময় দেই। ওকে, ডান। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পুরো সেটটাকে এখানে নিয়ে আসব। তো এটা হচ্ছে আমার সাইন ইন পেজ, যেখান থেকে আমি সাইন ইন করতে পারি। তো যেহেতু আমরা একটা নতুন ইউজার তৈরি করব, আমরা যাব হচ্ছে আমাদের এই যে সাইন আপ বাটনটা আছে এইখানে, এবং এখান থেকে আমরা একটা একদম নিউ ফ্রেশ ইউজার তৈরি করব, এবং আমরা চাইলে কিন্তু এখান থেকেও ইউজারটা তৈরি করে লগ ইনটা সেট করতে পারি। এটা হচ্ছে একদম আমাদের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা যদি এখান থেকে সাইন আপ করি, এইখানে যে অ্যাকাউন্টগুলো নাই আমরা এটা ছাড়া একটা সাইন আপ করব। তো আমরা একটা ধরেন নতুন একটা ইউজার নেই, টেস্ট, এবং নাম দিয়ে দিই লাস্ট নেম ইউজার। জাস্ট আমি যেহেতু অথেন্টিকেশনটা রাখি নাই, মানে এটাকে এখনো ওভাবে সেট করি নাই যাতে করে যে কোনো মানে ভ্যালিড ইমেল দিয়ে ট্রাই করতে পারবে। তো ইমেলটাকে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে একটা মানে একদম অথেন্টিকেশন লিঙ্ক প্যারামিটার দেওয়া হয়, আমরা এটা এখনো দেই নাই। কারণ আমি চাই যে কেউ কোনো দামি ইমেল দিয়ে লগ ইন করুক বা দেখুক, এবং একটা সিম্পল পাসওয়ার্ড আমরা এটা দিয়ে শুরু করি। তো এবং কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এখন বাই ডিফল্ট দেখেন এখানে কিন্তু রোলটা ইউজার, কিন্তু যদি আমি এখান থেকে অ্যাড ইউজার করি, অ্যাডমিন চাইলে কিন্তু রোলটাকে সেট করতে পারে, এবং শুধুমাত্র কিন্তু অ্যাডমিনেরই এটার অ্যাক্সেস আছে যে সে এটাকে সেট করবে কি করবে না, অন্য কেউ কিন্তু পারবে না। তো এখন যদি আমি এখানে যাই, এখান থেকে অ্যাগ্রি, তো এটাকে অলরেডি যদি আনটিক করা থাকে হবে না, তো বাই ডিফল্ট ঠিক করা আছে ইউজারের খুব ইজি সার্কুলেশনের জন্য। তো এখন দেখেন ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এইখানে আসি, এসে যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমরা ডাটাবেস থেকে অলরেডি একটা ইউজার পেয়ে যাব। এখন আমরা এই ইউজারটাকে দিয়ে লগ ইন করি। তো এটা হয়ে যাবে হচ্ছে test@gmail.com, এবং আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা আর কিছু না, জাস্ট 1 2 3 4 5 6 7 8 অ্যাগ্রি অ্যান্ড সাইন ইন।
এখন দেখেন আমরা সাইন ইন করে ফেললাম এবং টোস্ট মেসেজগুলা কিন্তু সবগুলাই একদম সাকসেসফুলি আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। এবং সাইন ইন করার পরে দেখেন একটুখানি স্লো প্রসেস, বাট যদি আমরা আমার সঙ্গে আপনাদের সঙ্গে যেই প্রোডাকশন লেভেলে যেটাকে শেয়ার করব, এখানে কিন্তু এটা স্লো হবে না, খুব ফাস্ট কাজ করবে, যেহেতু আমার লোকাল হোস্ট একটুখানি স্লো প্রসেসে কাজ করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, চলে যাব হচ্ছে একদম হোম পেজে। এখান থেকে আমরা একটুখানি এক্সপ্লোর করি এবং এখানে একটা কথা বলে রাখি, পুরো অ্যাপ্লিকেশনের যে সেটটা এটা কিন্তু আপনি নর্মালি রেসপন্সিভ, ওকে, ফুললি রেসপন্সিভ, ফুললি কাস্টমাইজেবল, আপনারা যে কোনো ডিভাইসের জন্য এটাকে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে প্রথমত এই হচ্ছে আমাদের লোগো, তারপরে হচ্ছে আমার সার্চ বার। এখান থেকে আমি যদি সার্চ দিই, যে কোনো কিছু কিন্তু সার্চ হবে এবং অ্যাড টু কার্ট করতে পারি। অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে এই যে আমি অ্যাড টু কার্টটা করছি, এটা আমার কার্ডেও অ্যাড হয়েছে। প্লাস যদি আমি ক্লাস্টারে যাই, ক্লাস্টারে গিয়ে ইউজারে গেলাম, ইউজারে যাওয়ার পরে আমরা যে ইউজারটা একটু আগে তৈরি করছি, আমাকে রিফ্রেশ দিতে হবে, ইউজারটা এখনো আপডেট হয় নাই। তো আপডেট হওয়ার পরে এই যে দেখেন 8টা রেজাল্ট চলে আসছে, তার মানে আপডেট হয়ে গেছে। টেস্ট ইউজার দেখেন, তার কিন্তু একটা কার্ডের ভিতরে তার একটা প্রোডাক্ট আইডি চলে আসছে। এটা কেন আসছে? কারণ আমি কিন্তু এই যে প্রোডাক্টটা আছে, এটার সব ডাটা কিন্তু আমি ডাটাবেজে রাখবো না, এটা কিন্তু অনেক হেভি এবং কস্টলি পড়ে যাবে। কারণ আমার ডাটাবেজে কিন্তু প্রত্যেকটা বিটের কিন্তু ক্যালকুলেশন চলতেছে। তো আমরা কি করতেছি, আমরা নর্মাল সিকোয়েন্সে শুধুমাত্র যে আইডিটা আছে এটাকে পাঠাচ্ছি। যে কারণে আমরা যখনই এই যে ইউজারের যে কার্ডটা আছে, আমরা যখন ওই কার্ডে যাব, আমরা কি করব, এই যে আইডিগুলো আমরা রাখতেছি আমাদের ডাটাবেসে, ওই আইডির থ্রুতে আমরা ডাটাবেসে একটা কল করে এই প্রোডাক্টটাকে ম্যাচ করে নিয়ে আসব। এবং এই দোনোটা সেট কিন্তু আমাদের ডাটাবেস এবং আমাদের যে লোকাল স্টোরেজ থাকবে, এই দুটার কিন্তু সম্পূর্ণ সামঞ্জস্য এবং মিল রেখে আমরা কাজটা করব। তো চলে যাই আবার বেবি মার্টে। তো এখানে দেখেন অর্ডার আছে, উইশ লিস্ট আছে। যদি আমরা উইশ লিস্টে ক্লিক করি, সেম কাহিনী হবে। কি হবে, প্রথমত এইখানে আপডেট হবে, দেখেন এটা কিন্তু এমটি, রিলোড দিলেই আপডেট হয়ে যাবে। এবং তার পাশাপাশি দেখেন আমার লোকালেও কিন্তু জিনিসটা আপডেট হচ্ছে। তো আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি। তার পাশাপাশি এই যে দেখেন, এটা কিন্তু ফিচার প্রোডাক্ট। যদি আমরা এটাকে ক্লিক করে চলে যাই, আমরা কিন্তু যাব হচ্ছে একটা সিম্পল যে ফিল্টারেবল প্রোডাক্ট লেয়ার আছে এইখানে। তো এখান থেকে দেখেন আমরা ক্যাটাগরি দিয়ে ফিল করতে পারতেছি, ব্র্যান্ড, প্রাইস, রেঞ্জ প্রাইস, তারপরে হচ্ছে নিউয়েস্ট ফার্স্ট, এখানে সকল ক্যাটাগরি কিন্তু আছে। যদি আমরা এখানে লোড মোর প্রোডাক্টস দেই, তাহলে কিন্তু এই যে আমাদের যত প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টগুলো কিন্তু এখানে লোড হচ্ছে ওয়ান বাই ওয়ান, কাইন্ড লাইক পেজিনেশন। যদি আমি এখান থেকে ক্যাটাগরি দিয়ে বলি যে আন্ডার 100 কোনগুলো আছে, নাই, সবগুলাই আপার 100, ডাইপার ওয়াইপস, তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সে লোড হচ্ছে। তো প্রত্যেকটা ফিল্টার কিন্তু কাজ করবে, আপনারাও রিয়েল টাইম টেস্ট করে দেখবেন কিভাবে এটা কাজ করতেছে। তারপরে আছে কিন্তু এই যে ব্র্যান্ড উই লাভ। যদি আমি প্যাম্পার্স ব্র্যান্ডে একটা ক্লিক করি, দেখেন ও কিন্তু অলরেডি ব্র্যান্ড ফিল্টার হয়ে কিন্তু এটাকে সেট করে দিছে। মানে প্রত্যেকটা ফিল্টার একই পেজে আমি নিব, বাট ডিফারেন্ট ওয়েতে কাজটা করাবো। তারপরে দেখেন এখানে আছে আমাদের ট্রাভেল এসেনশিয়ালস, আছে হচ্ছে আমাদের ট্রাভেল স্মার্ট, কমফি অ্যান্ড কিউট অ্যাপিয়ারেল। তো যদি আমরা এই স্লিপ ওভার, এটা কিন্তু একটা টেক্সট সার্চেবল ভ্যালু, দেখেন এই যে সার্চেবল ভ্যালু কিন্তু চলে আসছে, কোনো প্রোডাক্ট নাই, সে সার্চ ফিল্টার করে পাচ্ছে না, আমি রিসিট করলে কিন্তু আবার প্রোডাক্টটা চলে আসবে। কুল। তারপরে এইখানে দেখেন পুরো ভ্যালুতে আমাদের এই যে একটা রেসপন্সিভ, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ট্যাকল করা এবং তৈরি করা। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা নর্মাল যে প্রসেসটা আমরা ফলো করে একটা অর্ডার তৈরি করব। তো এই অর্ডার তৈরি করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এইখানে কিন্তু এসে প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়াতে পারি, যদি আমরা চাই এখান থেকে অ্যাড করতে পারি, এখান থেকে রিমুভ করতে পারি, বা এই যে প্রোডাক্টটা আছে আমরা চাইলে এটাকে রিমুভও করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে আপলোডের প্রসেসটাতে যাচ্ছি না, কারণ প্রত্যেকটাই কাজ করবে, যেহেতু সকল রাউটগুলোকেই ওভাবে সেট করা আছে। তো আমরা যে কাজটা করব, প্রসিড টু চেকআউটে ক্লিক করি। প্রসিড টু চেকআউটে ক্লিক করার পরে দেখেন কি করতেছে, রিডাইরেক্টিং টু চেকআউট। এটা কিন্তু কার্টে আছি আমরা এখনো। তো কার্টের পরে আমরা যে কাজটা করতেছি, একটা চেকআউট সেগমেন্ট তৈরি করতেছি, যেখানে আমরা চেকআউটটাকে হ্যান্ডেল করব। তো এখন এই চেকআউট পেজে আমরা চলে আসছি এবং দেখেন প্রত্যেকটার কিন্তু এই যে ব্রেড কাম দেওয়া আছে, আমরা কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি এটার কিন্তু একটা ওভারঅল আইডিয়া আমরা পাচ্ছি। তো এইখানে এই বাটনটা এখনো ডিঅ্যাক্টিভেটেড। প্রথমত যদি আমরা লগ ইন করা না থাকে, আপনি কিন্তু এখানে আসতেই পারবেন না। কেন আসতে পারবেন না, একটুখানি আমি আপনাদেরকে দেখায় রাখি। সেটা হচ্ছে
হচ্ছে এই যে আমাদের ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশন, এটা অ্যাডমিন, আমাদের যে ক্লায়েন্টটা আছে এখানে কিন্তু একটা মিডলওয়্যার সেট করা আছে যে কিনা সব সময় আমাদের টোকেন চেক করতে, সকল কিছু চেক করতেছে। আপনি উইদাউট অথেন্টিকেশন এই রাউটগুলোতে আপনি হিটই করবে না, ও এখানে আসতেই দিবে না আপনাকে, কাজ করা তো পরের কথা। তো এইখানে দেখেন আমাকে কি বলতেছে যে প্লিজ সিলেক্ট এ শিপিং অ্যাড্রেস টু প্রসিড উইথ পেমেন্ট। তো এই যে চেকআউট যে পেজটা আছে এখানে শিপিং অ্যাড্রেস আছে কিনা, বা অ্যাট দ্য রাইট টাইম আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন এই প্রোডাক্ট মেথডগুলো আছে কিনা, বা আপনি কোন মেথডে পেমেন্ট করবেন। আমরা আপাতত জাস্ট স্ট্রাইপ চেকআউটটা রাখছি, কেননা স্ট্রাইপটা ফ্রি, তার এপিআই যেগুলো আছে এগুলো ফ্রি, বিকাশ বা অন্য কিছু এগুলো ফ্রি না এখনো, বা আপনারা চাইলে এসএসএল ই কমার্সটা ট্রাই করে দেখতে পারেন, এটা ফ্রি আছে। তো এখন আমাকে বলতেছে যে যদি আমি চেকআউটটা করতে চাই আমাকে একটা ইউজারের যে অ্যাড্রেস আছে তাকে অ্যাড করতে হবে। এখানে দেখেন ইউজারের কিন্তু একটা অ্যাড্রেস অ্যারে আছে, এই অ্যাড্রেস অ্যারেটা এমটি, কারণ আমি কোনো অ্যাড্রেস সেট করে নেই। আমি যেটা করব এখান থেকে যাই, এখান থেকে একটা অ্যাড্রেস সেট করে দিই, এটা বলে দিই হচ্ছে মিরপুর 10। তো সিটি হয়ে যাবে হচ্ছে ধরেন এটা হয়ে যাবে ঢাকা, এবং পোস্টাল কোড দিয়ে দিই 1216, কান্ট্রি এটা হয়ে যাচ্ছে বাংলাদেশ। তো এইটা বাই ডিফল্ট হিসেবে নিয়ে নেবে অ্যাড অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটাকে দেখেন, অ্যাড্রেস কিন্তু অ্যাড করছি ডাটাবেজে, ও কিন্তু একদম ডিরেক্টলি আপলোড করে দিয়েছে এখানে। তো যদি আমি এখানে আরেকটা অ্যাড্রেস সেট করি, ধরেন আরেকটা দিই, এটা হয়ে যাবে হচ্ছে মিরপুর 2, এবং এটাকেও দিয়ে দিই হচ্ছে ঢাকা এবং 1216, এবং আমি আরেকটা অ্যাড্রেস সেট করি। দেখেন আমি কিন্তু এই অ্যাড্রেসটাকে এখন টগল করতে পারবো, আমি কোনটা দিব কোনটা দিব না। অ্যাড্রেসটা কিন্তু সরাসরি আমার ডাটাবেস থেকে আসতেছে। তো আমি এখন এই পে উইথ স্ট্রাইপে যাওয়ার আগে আরেকটা কাজ করবো। আরেকটা কাজ কি করব, আমার এখানে একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে স্ট্রাইপের যেই লিসেনারটাকে আমার অন করতে হবে। এবং আপনি যে কোনো পেমেন্ট মেথডই ইউজ করেন না কেন, প্রত্যেকে কিন্তু আপনাকে একটা ওয়েবহুক দিবে, একটা এপিআই ইন পয়েন্ট দিবে, যেখানে আপনি হিট করে সে তার এপিআইতে কি কি কাজ করতেছে এটা কিন্তু আপনি ওখান থেকে সে আপনাকে নোটিফাই করবে। এবং এই কাজগুলো কিন্তু পাবলিক রাউটে হবে না, প্রাইভেট রাউটে হবে এবং সার্ভারে হবে। আপনি লোকাল যে কোনো রাউট থেকে বা লোকাল ক্লায়েন্টে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। স্ট্রাইপটাকে আমি এজন্য রাখছি, স্ট্রাইপ যেভাবে এটাকে হ্যান্ডেল করে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন কিন্তু সেই একই লেয়ারে একইভাবে হ্যান্ডেল করে। তো আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমার যে ওয়েবহুকটা আছে সেটাকে রান করছি, এখন কিন্তু আমি প্রত্যেকটা অ্যাকশন দেখতে পাবো। আমি চলে যাচ্ছি হচ্ছে পে উইথ স্ট্রাইপ এবং প্রসেসিং। আপনারা বললাম আপনি একের অধিক মেথড আপনারা ইউজ করতে পারেন। তো আমি এইখান থেকে এখানে একটুখানি এই যে ব্লিঙ্ক দেখতে পাচ্ছেন এমটি কার্ডের, এটা আমি আবারও বলতেছি লোকালি আছে, এই জন্য একটুখানি হয়তো বা অ্যালগরিদম ঝামেলা করতে পারে, জাম্প করতে পারে। তো আমরা এখান থেকে এই যে আমার ইমেলটা কিন্তু নিয়ে নিচ্ছে, আমি একটা ডামি যেই পেমেন্ট অপশন আছে 4242 স্ট্রাইপের, ওটাকে আমরা অ্যাক্সেস করব। তো 12 একটা ভ্যালিড মান্থ, 123 হচ্ছে সিবিসি, এবং এইখানে আমার নামটাকে দিয়ে দিব এবং পে করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে কিন্তু কিছু কাজ চলতেছে, দেখছেন যে চার্জ সাকসিড, পে আউট ইন্টেন্ট সাকসিড, প্রত্যেকটা মেথড কিন্তু এখানে চেক করবে। এখানে এসে চেক করে দেখবে যে সে ঠিকঠাক মতো পড়তেছে কিনা, কাজগুলো হচ্ছে কিনা। হওয়ার পরে দেখেন আমি কিন্তু এই যে পেমেন্ট সাকসেসফুলি কিন্তু চলে আসার পরে দেখেন এইখানে আমার পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর পারচেস, এবং তারপরে আমার ভিউ অর্ডার্স বাটন দেওয়া আছে, কন্টিনিউ শপিং দেওয়া আছে, চাইলে আমি হোমিও ব্যাক করতে পারি। আমার অর্ডার সামারি দেওয়া আছে, টোটাল পেয়েবল ভ্যালু দেওয়া আছে। এই জিনিসটা নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার ডাটাবেজে, এখান থেকে যাব হচ্ছে অর্ডারে, আমার অ্যাডমিনে আর কি, ডাটাবেজে না অ্যাডমিনে। এই যে দেখেন টেস্ট ইউজারে এত পে করছে, দেখছেন আমার কিন্তু এই ভ্যালুটা এখানে চলে আসছে। যদি আমি এখান থেকে চলে যাই আমার ইনভয়েস সেটআপেও, তাহলে কিন্তু আমি সরাসরি দেখেন আমার এই যেটা চলে আসছে, আমি চাইলে কিন্তু এখান থেকে ইনভয়েস জেনারেট করে দেখতে পারি আমার ভ্যালু কত পে করছি, ট্যাক্স, শিপিং ভ্যালু সবকিছু কত আছে, পুরোপুরি কিন্তু প্রসেসটা ডান। আমি চাইলে এখন এটাকে শেয়ার করে বা কাস্টমারকে ইমেল করে দিতে পারি, বা একটা ইনবিল্ট ইমেল সেটআপ করতে পারি, যখনই অর্ডারটা পড়বে ইনভয়েসটা জেনারেট হয়ে, মানে জাস্ট একটা মানে কন্টিনিউয়াস প্রসেসিং করে এটাকে কিন্তু পাস করে দিতে পারি, একটা ক্রোন জব বা কোনো কিছু একটা সেট করতে পারি। ওকে ডান। তো এখান থেকে আমরা এই প্রসেসটাকে দেখতে পাচ্ছি। চলে যাই অর্ডারসে। এখানে দেখেন আমার অর্ডারসে কিন্তু একটা আইকন পড়ে নাই, এটা কিন্তু একটা মানে কিরকম মনে হচ্ছে না যে আমি অর্ডার করছি কিন্তু আমার এখানে তো একটা ওয়ান থাকার কথা, রাইট? এটা কেন পড়ে না, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা কিন্তু এই যে বিষয়টা শুধুমাত্র আপডেট করি যখন লগ ইন করি, রিয়েল টাইম আপডেট করার দরকার পড়ে না। কারণ দেখা যায় কাস্টমার অর্ডার প্লেস করছে, ও জানে কি করতেছে, রাইট? আপনি চাইলে বা আপনারা যদি বলেন কমেন্টসে, অবশ্যই এটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।
এবং ক্লিক করে চলে যাই হচ্ছে আমরা আমাদের সিঙ্গেল অর্ডারে। দেখেন অর্ডারের আইডি সহ চলে আসছি এবং এইখানে কিন্তু আমার যে পুরো প্রসেসটা টোটাল ভ্যালুটা কিন্তু আমরা অ্যাজ এ ইউজার দেখতে পাচ্ছি। এখানে ডেলিভারি ম্যানের অপশন বা আরো অনেক কিছু সেটআপ আমরা করতে পারি, অবশ্যই ফিউচারে করব। তো আশা করি এই পুরো বিষয়টা একটুখানি আপনাদের এখন ক্লিয়ার হয়েছে। তো এইখানে দেখেন আমার কিন্তু এই যে উইশ লিস্ট, আমি এখন একটা রিয়েল টাইম প্রসেস সেটআপ তৈরি করব যার মাধ্যমে আমরা উইশ লিস্ট এবং কার্ড এবং যেই অর্ডার ফ্লো আছে এই পুরো আপডেশন সেটআপটা দেখবো। এটা কি করব, আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি কার্ডে। অ্যাড করার পরে আমরা যে কাজটা করব, যাব হচ্ছে আমার টেস্ট ইউজার ডাটাতে এবং এখান থেকে দেখেন আমার কার্ডের ডাটা, আমার অর্ডার কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্লাস অ্যাড্রেসটা কিন্তু আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি বা ইন ফিউচারে আপডেট করে দেখতে পারি। আমি এখান থেকে লগ আউট করব, ঠিক আছে, লগ আউট করে ফেললাম। আমি যাব এখন যে আবার যে কাজটা করব সেটা হচ্ছে test@gmail.com/78 সাইন ইন। এখন কিন্তু আমি আরেকটা ইউজার দিই আবার এখন দেখেন আমার কিন্তু পুরো বিষয়টা আবার আপডেট হয়েছে। ইউজারটা এই যে অ্যাড্রেসটা কিন্তু আমি এখন নিছি। কেন নিছি, আমি এখানে কিছু কাজ শুধুমাত্র তখন করতেছি যখন লগ ইন করতেছি, রিয়েল টাইম করতেছি না আমি সার্ভারের উপরে, কারণ মঙ্গোডিবি কিন্তু ফ্রি, আমি চাচ্ছি না ওভারফ্লো হতে, যে কারণে আমি অনেক কিছু কল কিন্তু একদম এখনো ইনবিল্ড কিন্তু এভাবে রাখি নাই। বাট আপনারা যে আমরা যখন বিল্ড করব তখন কি করব, এটা কিন্তু পুরোপুরি ভাবে এমনভাবে ইমপ্লিমেন্ট করবো যেটা কিনা হবে অ্যাজ এ লাইভ স্ট্র্যাটেজি, সবকিছু লাইভে স্ট্রিম হবে এবং আপডেট হবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের সেটআপ, আমাদের এন্টায়ার প্রজেক্ট সেগমেন্ট, যেখানে থাকবে আমাদের এপিআই, যেখানে থাকবে আমাদের অ্যাডমিন। এবং বাই দ্য ওয়ে আপনি যদি আগের অ্যাকাউন্টের যে ভ্যালুটা আছে এটাকে মনে রেখে থাকেন তাহলে দেখবেন যখনই আমরা এখান থেকে অর্ডারটা ডান করছি, দেখেন আমার অর্ডার কিন্তু অলরেডি 7 হয়ে গেছে, অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে, সকল কিছু কিন্তু এখান থেকে এই যে দেখেন অলরেডি যে লাস্ট অর্ডারটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো পুরো বিষয়টা কিন্তু রিয়েল টাইম আপডেট হচ্ছে, রাইট? এটা কিন্তু খুব ভালো একটা দিক এবং এই জিনিসগুলাই কিন্তু আমরা বেসিক্যালি তৈরি করি যখন একটা ফুল ফ্লেজ ই কমার্স অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এই তিনটা সেগমেন্ট দেখলাম, এই তিনটা সেগমেন্টটাকে বিল্ড আপ করা। এবং বিল্ড আপ করতে গেলে আমাদের অনেক কিছু ফেস করতে হবে, অনেক ওয়েতে যেতে হবে। তো আমি এখন যে কাজটা করব, যেহেতু আমার অলরেডি যদি আমি যাই তাহলে কিন্তু আমার লাইভে কিন্তু এটাকে ডিপ্লয় করা আছে। তো আমি এখান থেকে এগুলোকে ক্লোজ করি, এটাকেও ক্লোজ করে দিই। আমরা রেফারেন্সে রাখবো হচ্ছে লাইভ এবং তার পাশাপাশি আমরা এইখান থেকে এই যে সার্ভারগুলোকে আমি অন করছি, আমি প্রত্যেকটা সার্ভারকে আপাতত লেয়ার থেকে বন্ধ করে দিব, বন্ধ করে ক্লোজ এবং এখান থেকে সরিয়ে নিয়ে নেই, কেননা আমরা এটা দিয়ে আর অ্যাপ্লিকেশন করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই একটা ডিরেক্টরি নিব, এমটি ডিরেক্টরি, দেখেন এখানে কিন্তু কিছু নাই, রাইট? একদম ফ্রেশ নিউ বিল্ড। এখানে আমাদের প্রজেক্ট লাগবে তিনটা, একটা হবে আমাদের ক্লায়েন্ট, একটা হবে আমাদের অ্যাডমিন, একটা হবে আমাদের সার্ভার। তো প্রথমত আমি একটা ডিরেক্টরি বা ফোল্ডার নিব, যদি আপনারা উইন্ডোজে থাকেন তাহলে ফোল্ডার বা যে কোনো জায়গায় থাকেন, যদি প্রসেসটা ফলো করেন সেম সেটআপ সেম কনফিগারেশন, ডাজন্ট ম্যাটার ইউ রানিং ইন উইন্ডোজ, ডাজন্ট ম্যাটার ইউ রানিং ইন অ্যাপল অর লিনাক্স। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বেবি মার্ট এবং এটা রাখবো হচ্ছে বেবি মার্ট, যেহেতু আমরা বাংলাতে করতেছি তো প্লেসে বাংলা, এবং এটা হয়ে যাবে ওয়াইটি, যেহেতু ইউটিউবের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটার ভিতরে আমরা যাব, এটার ভিতরে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, এই পুরোটাকে ধরে আমাদের যেই ভিজুয়াল স্টুডিও কোড আছে বা এডিটর, আপনি যে কোনো এডিটর আপনি চাইলে ইউজ করতে পারেন, এইখানে আমরা এটাকে ওপেন করে ফেলবো। দেখেন ওপেন করার পরে ইয়েস আই ট্রাস্ট দিস অথর। তো এই হচ্ছে আপনাকে এই লেয়ারে থাকতে হবে একদম রোড স্কেলে, রাইট? তো এখন আপনি চাইলে এই যে কমান্ড যেটা টাইপ করে আমি কমান্ড লাইন নিয়ে আসলাম, এখান থেকে বলতে পারি mkdir এবং এখানে কিন্তু আমরা সরাসরি সার্ভার লিখলে কিন্তু অটোমেটিক্যালি দেখেন একটা কিন্তু ডিরেক্টরি অন হয়ে গেছে। আপনি এভাবেও করতে পারেন বা আপনি চাইলে এইভাবেও অন করতে পারেন। তো প্রথমে এই হচ্ছে আমাদের সার্ভার এবং এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দুইটা অ্যাপ্লিকেশন তৈরি করব। একটা করব হচ্ছে নেক্সট.js দিয়ে, এবং নেক্সট.js দিয়ে তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন রিড করতে হবে। চলে যাব আমরা নেক্সট.js এর ডকুমেন্টেশনে, গেট স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে ওভারঅল ভিউ যেটা আমরা পাবো যে নেক্সট.js অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে, এবং আমরা ক্লায়েন্টটা তৈরি করব নেক্সট.js দিয়ে, আমাদের অ্যাডমিনটা কিন্তু না, ক্লায়েন্টটা থাকবে। এবং আপনারা যদি আমাদের অ্যাডমিনটাতে যান, অ্যাডমিনটার আমরা সবগুলোকেই কিন্তু লাইভে নেওয়া আছে, অ্যাডমিনেরও লাইভ আছে, সার্ভারেরও লাইভ আছে, সকল প্রোডাক্ট বা সব প্রজেক্টগুলো কিন্তু লাইভে আমরা বাইপাস করা আছে। তো আমি এটাকে এইখানে
আমি এখান থেকে লগ ইন করে নেই অ্যাডমিন দিয়ে এবং মনে হয় একটা ভুল টাইপ করছি। ওকে, ভুল টাইপ করলে তো সে আমাকে মানে নট ফাউন্ড এটা ফলব্যাকে এরকমটা দিবে। এটা কেন দিচ্ছে? এটা হচ্ছে ভার্সেলের কিছু ফলব্যাক স্ট্র্যাটেজি আছে যেটা আমি এখনো হ্যান্ডেল করি নাই। কেন করি নাই? কারণ আমি চাচ্ছি না কোনো কিছুই আমার মানে কস্টলি হোক। আমি এখন উইদাউট কস্ট যাবো। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই ঠিকঠাক মতো, ডান। এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে আমার ড্যাশবোর্ড, লাইভ ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন এখান থেকে দেখেন নেক্সট.js অ্যাপ্লিকেশন শুরু করতে হলে আপনার কি লাগবে? প্রথমত আপনি এখানে যে কোনো অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন, আপনাকে ২ টা জিনিস চেক করতে হবে বা এখান থেকে না করে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। চেক করবেন নোডের যে ভার্সনটা আছে কিনা এবং npm যদি নোড থাকে npm বাই ডিফল্ট থাকবে। তো আপনাকে নোড.js এর যে ভার্সনটা আছে এটা থাকতে হবে যে একটুখানি খেয়াল করলে দেখবেন যদি ইনস্টলেশন প্রসেসে যাই 18.18 মানে 18 থেকে উপরে লাগবে, রাইট? তো বাকি যেই প্যারামিটার আপনারা অবশ্যই যদি নোড.js ডাউনলোড করতে না পারেন এখানে ক্লিক করলে কিন্তু সে এই যে নোড.js এর ডকুমেন্টেশনে চলে যাবে, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলেই ডান। যদি তারপরও ডাউনলোড করতে না পারেন কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে যেখানে অলরেডি এই সেটআপগুলা বা এই প্রসেসগুলা করে দেওয়া আছে, আপনি চাইলে খুব ইজিলি এবং সিম্পল ওয়েতে কিন্তু এটাকে করে ফেলতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজটা করব এখানে কি বলতেছে যে সিস্টেম রিকোয়ারমেন্টস এবং আমরা অটোমেটিক ইনস্টলেশনে যাব। ম্যাক্সিমাম জায়গাতেই আমরা অটোমেটিক করব, ম্যানুয়ালটাকে আপাতত ট্রাই করব না বা ম্যানুয়ালটা করার আমাদের দরকারও নাই। তো আমাদের এখানে কি করতে হবে? এই কমান্ডটুকু লাগবে npx create next app at latest। কপি করি, কপি করার পরে চলে যাই আমাদের এইখানে পেস্ট করি। তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিব হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? তো ক্লায়েন্ট নাম দিয়ে এন্টার দিলাম। আমি কিন্তু পুরোপুরি এখান থেকেই তৈরি করতেছি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। আপনারা চাইলে কিন্তু সরাসরি আপনাদের যে টার্মিনাল আছে এখানে আপনাদের প্রজেক্টটা অন করেও কিন্তু করতে পারেন। তো এখান থেকে আমরা প্রসিড দিব ওয়াই, মানে যে প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, শুরু করে দেই। এবং এইখানে সে কিছু কোশ্চেন মার্ক করবে, আমি এগুলা আপাতত নাই পড়ি। আপনারা ডকুমেন্টেশনটা ভালো করে রিড করবেন, দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং আমি এখানে একটা সিম্পল রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা ডকুমেন্টেশনগুলো পড়ার যে একটা মানসিকতা এটা কিন্তু খুব ভালো করে তৈরি করবেন। কেন করবেন? আপনি যে কোনো অ্যাপ্লিকেশনই তৈরি করেন না কেন ডকুমেন্টেশন ইজ দ্য ইজি ওয়ে টু গো। আমরা এআই দিয়ে কিন্তু চ্যাট করে এখন অ্যাপ্লিকেশন করি, কিন্তু একটা পর্যায়ে দেখবেন এটা কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে খুব একটা অন্তরায় তৈরি করে ফেলবে। আপনি যে কোনো প্রবলেম ফেস করবেন এআইতে সার্চ করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দিক না। আপনাকে প্রথমে প্রবলেমটা বুঝতে হবে, এটার একটা সলিউশন আপনাকে নিয়ে আসতে হবে। তো আমরা চেষ্টা করব মানে নিজেরা একটুখানি বুঝে বুঝে কাজগুলো করতে, যে কারণে ডকুমেন্টেশনটা রিড করা খুবই জরুরি। তো আমরা আপাতত এটাকে ক্লোজ করে দিই, কেননা আমরা যাব হচ্ছে এই লেয়ার থেকে। তো আমরা ওপেন করে ফেলি এটাকে। আমরা প্রত্যেকটা জিনিস আমাদের ক্লায়েন্ট সার্ভার না, ক্লায়েন্ট এবং অ্যাডমিন থাকবে টাইপস্ক্রিপ্টে, শুধু সার্ভারটা থাকবে হচ্ছে জাভাস্ক্রিপ্টে। তো এসলেন থাকবে, টেলউইন থাকবে, সোর্স ডিরেক্টরি রাখবো কি রাখবো না এটা একটা কথা। এখানে সোর্স ডিরেক্টরি রাখলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মানে সবকিছু একটা জায়গায় সেভ থাকে, যেটা কিনা ভালো। তো আপাতত আমরা রাখবো না, আপনি চাইলে রাখতে পারেন। বাকি কিছু যা আছে সব বাই ডিফল্ট যা যা আছে তা থাকবে। আমি এর পাশাপাশি আরেকটা ডিরেক্টরি ওপেন করব। ওপেন করে আমরা চলে যাব হচ্ছে ভিড.js এ। যেহেতু ভিড দিয়ে আমাদের যে ফন্টেনটা মানে অ্যাডমিনটা থাকবে, এই প্যানেলটা তৈরি করব আমরা ভিড দিয়ে, কেননা এটা একটা লাইট ওয়েট অ্যাপ্লিকেশন, এখানে বেশি কিছু থাকবে না। তো আমরা এটাকে হেভি ওয়েট করব না, জাস্ট এ সিম্পল স্ট্র্যাটেজি থাকবে যেখান থেকে আমার অ্যাডমিনগুলা, যেখান থেকে আমার ডাটাগুলো আপডেট হবে। তো সাম সিম্পল রাউটিং কনফিগারেশন থাকবে, যে কারণে আমি এটাকে হেভি করতে চাচ্ছি না। তো ক্লিক করলাম বিট দিয়ে চালু করার জন্য, এটা হচ্ছে গেট স্টার্টেড। এবং এখান থেকে দেখেন এইখানেও খুব ভালো একটা ডকুমেন্টেশন আছে, আপনারা চাইলে কিন্তু এটাকে ফলো করতে পারেন। আমার এই লাইনটুকু লাগবে যে স্কাফোল্ডিং ইওর ফার্স্ট ভিড প্রজেক্ট। কপি করলাম, কপি করে এইখানে এটাকে পেস্ট করে দেই। আমরা নাম দিব হচ্ছে, এটার নাম থাকবে হচ্ছে আমাদের অ্যাডমিন। এই নামগুলো কেন এভাবে লিখতেছি তাহলে দেখেন আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন কি কি, ক্লায়েন্ট, সার্ভার এবং তারপরে অ্যাডমিন, তিনটা কিন্তু একই স্টেজে। এখান থেকে আমরা নিব হচ্ছে রিঅ্যাক্ট এবং থাকবে হচ্ছে অবশ্যই টাইপস্ক্রিপ্টটাকে চুজ করবেন। তো এখন দেখেন আমার তিনটা, একটা অ্যাডমিন এবং একটা ক্লায়েন্ট এবং একটা
সার্ভার। তো আমার 3টা লেয়ার কিন্তু ডান। এটা একটু সময় নেবে ইনস্টল হতে। তো যদি এখন আমার যে কাজটা করতে হবে, যদি আমি ls দেই, দেখেন আমি কিন্তু একদম মেনে আসি। এইখানে কিন্তু একটা খুব ভালো করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমার ডিরেক্টরি 3টা। আমি আপাতত এখান থেকে সরে আসি। এই ডকুমেন্টেশন আমার লাগবে না, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পুরো প্রসেসটাকে করতে হয়। আমার ডিরেক্টরি হচ্ছে 3টা। একটা হচ্ছে আমার ক্লায়েন্ট, একটা হচ্ছে আমার অ্যাডমিন, একটা হচ্ছে আমার সার্ভার। এখন প্রবলেমটা হচ্ছে, আমি যখনই কোনো কিছু তৈরি করব বা যখনই আমি কোনো কিছু সুইফট করব, আমার এই 3টা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতে হবে, রাইট? এখন এইখানে আপনারা বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করবেন, আপনি থাকবেন অ্যাডমিনে কিন্তু কাজ করবেন ক্লায়েন্টে, রাইট? এই জিনিসগুলো কিন্তু অনেক স্টুডেন্টরা এটাই ফেস করে। দেখা যায় 2টা প্রজেক্ট 2টা ডিরেক্টরি একসঙ্গে হলে তারা আর কাজ করতে পারে না। তো আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যদি এরকমটা হয় যে আপনারা সেপারেটে কাজ করতে পারছেন না, তাহলে এভাবে এসে এই অ্যাডমিনটাকে শুধু একটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করতে পারেন। এটা হচ্ছে আমার সলিউশন যদি প্রবলেম হয়। কিন্তু যদি আপনারা একই লেয়ার থেকে 3টাকে অ্যাক্সেস করেন, সবার আগে ls দিয়ে দেখবেন যে লিস্ট অফ ডিরেক্টরির ভিতরে আপনি আসেন কোথায়। যখন দেখবেন যে হ্যাঁ আমি অ্যাডমিনের ভিতরে আসি, অ্যান্ড ইউ নিড টু মেক শিওর দ্যাট ওয়ান অ্যাডমিন ক্লায়েন্ট সার্ভার, আপনাকে যেই ডিরেক্টরিতে আপনি যে প্রজেক্টে কাজ করবেন ওটাকেই কিন্তু আপনার ওটার ভিতরে গিয়ে, ধরেন আপনার একটা প্যাকেজ লাগবে সার্ভারে, ধরেন লাগবে হচ্ছে বিক্রিপ্ট.js, যেটা কিনা আমার ক্লায়েন্টে কোনো দরকারই নাই, কিন্তু আমার লাগবে সার্ভারে। আপনি ইনস্টল করছেন ক্লায়েন্টে, এখন সার্ভারে কিন্তু এটা আপনি পাবেন না, সারাদিন কানলেও পাবেন না। তো এই প্রবলেমটা কিন্তু আমরা বেসিক্যালি সবাই ফেস করি, আমি নিজেও ফেস করতাম। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা সবসময় মেক শিওর করব যে আমরা আসি কোথায়। এখন যাব হচ্ছে প্রথমত আমরা সার্ভারে কাজ করবো, বলে cd ইন্টু সার্ভার। এখন যদি ls দেই, আমি কিন্তু আসি হচ্ছে এই সার্ভারে। তো সার্ভারে আমরা নর্মাল একটা সার্ভার সেট আপ করবো, যাতে করে আমরা কাজটা শুরু করতে পারি। তো সার্ভার সেট করার আগে আপনাকে npm init দিতে হবে, এন্টার। এবং আমাদের মনে হয় ক্লায়েন্টটা এখনো তৈরি হচ্ছে, যেহেতু নেক্সট.js আমার মনে হয় নেটওয়ার্ক একটুখানি স্লো ডাউন চলতেছে। তো বাংলাদেশের নেটওয়ার্ক একটু বুঝিনি কিরকম চলে। তো আমরা এই সার্ভারটাকে শুরু করলাম। তো প্যাকেজ নেম দিব, আমরা নাম রাখলাম সার্ভারই, ভার্সনটাকে 1ই রাখি, ডেসক্রিপশন দরকার নাই, এন্ড পয়েন্ট হচ্ছে index.js ফাইল, এবং এগুলো আমি আপাতত নাই রাখি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেরকম আপনার নাম দিতে পারেন বা যে অথর আছে তার নাম দিতে পারেন। তো আমরা এখন যে কোডগুলা করব, মানে এই পুরো জিনিসটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই আপনাদেরকে রিপো অ্যাক্সেস দিয়ে দিব, যাতে করে আপনারা এটাকে অ্যাক্সেস করতে পারেন। তো দেখেন এই সার্ভারের ভিতরে আমার একটা প্যাকেজ তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে সার্ভার, এটার ভার্সন হচ্ছে আপনার 100, ডেসক্রিপশন আছে, লাইসেন্স আছে, লাইসেন্সটা ISC, এবং অথর টাইপ কমন জেএস, এবং মেইন হচ্ছে আমার index.js ফাইল। তো এইখানে আরেকটা দিতে পারেন, এখানে আপনার স্টার্ট মোডটা থাকতে হবে, স্টার্ট, যেটা কিনা থাকবে নোড, এবং দিব হচ্ছে index.js। এখন দেখেন আমার কিন্তু এখানে index.js নাই। এন্ড বাই দ্য ওয়ে, যদি আমরা এখানে নোড দিয়ে শুরু করি, দেখেন আমি কিন্তু নোডের ভিতরে আছি। যদি এখানে লিখে দেই console.log, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে, আমাকে একটা কনসোলে হ্যালো রিটার্ন করবে, হ্যালো ওয়ার্ল্ড। তো দিলাম, এবং এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে মোটামুটি আকারে আমরা কিভাবে মানে ইজিলি নোটটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এইখানে আমরা যদি এখানে লিখি নোড index.js, ও কিন্তু কিছু পাবে না। কেন পাবে না? কারণ আমাদের এখানে এখনো index.js-টা কিন্তু নাই। আমি এটার ভিতরে একটা ফাইল দিব। তো এখানে নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন, যে যদি আপনি এখান থেকে লেখেন touch index.js, ও কিন্তু একটা index.js ফাইল তৈরি করে দেবে। টাচ দিয়েও লিখতে পারেন বা আপনারা এভাবেও লিখতে পারেন। তো ক্লিয়ার করে দিলাম। এখন এইখানে একটা লগ নিয়ে নিই, সিম্পল একটা লগ কনসোল করবে। তো কনসোলে বলে দিলাম hello from server, ঠিক আছে? তো আমরা এখানে বলে দিলাম নোড index.js, দেখেন hello from server কিন্তু আসছে। প্রবলেম হচ্ছে hello from server দেওয়ার পরে কিন্তু আমার সার্ভারটা বন্ধ হয়ে গেছে। যদি আমি এখানে আরেকটা কনসোল নিয়ে আসি, সেট করলাম hello from server, আমরা বলে দেই হচ্ছে সেকেন্ড কনসোল, সেট করলাম, আমার সার্ভার কিন্তু অলরেডি ডেড। সার্ভারটা কিন্তু একটাবার, কারণ এটা কেন হয়, জাভাস্ক্রিপ্ট বা নোড.js-টা কাজ করে অ্যাজ এ সিঙ্গেল থ্রেড। ও একটা কমান্ড রান করার পরে, মানে একটা কাজ রান করার পরে যে কোনো ফাংশন বলেন বা কমান্ড লাইন বলেন, ও কিন্তু
অ্যাজ এ সিঙ্গেল থ্রেড কাজ করে। তো এইখানে আমাদের নর্মাল যে Node.js প্রসেসরে সে পুরো অ্যাপ্লিকেশনটা রান করছে, রান করে সে বসে পড়ছে, তার আর কোনো কাজ নাই। কিন্তু আমরা যে কাজটা করব, আমরা চাই যে আমাদের সার্ভারটা সবসময় আপ অ্যান্ড রানিং থাকবে, রাইট? সবসময় সে কাজ করবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা আসলাম কোথায়, এখানে না, আমরা থাকবে হচ্ছে আরেকটা প্যাকেজ, এখানে যাব হচ্ছে npmjs.com। এখান থেকে আমরা একটা প্যাকেজ নিব এবং আমি আবারও বলে রাখি এখানে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, কারণ এত বড় প্রজেক্ট যদি আমরা একটুখানি কল্পনা করি, মোর দ্যান 20 আওয়ার্স তো হবে মিনিমাম এই 3টা প্রজেক্টে। তো আমরা ভিডিওগুলোকে সংগঠিত করব, ছোট ছোট করব, মানে কমপ্লেক্স বিষয়গুলোকে একটা সেপারেট মেথডে নিয়ে আলোচনা করব। তো একটু লেন্থি হবে, একটুখানি বড় হবে, বাট এই একটা প্রজেক্টে কিন্তু আপনার ক্যারিয়ার তৈরি করে দেবে, এটা গ্যারান্টি। কেন গ্যারান্টি? এই একটা প্রজেক্ট তৈরি করলে আপনি যদি এই প্রজেক্টটা আমার সঙ্গে করতে পারেন এবং তারপরে এরকম আরো 2টা প্রজেক্ট নিজে নিজে ইনিশিয়ালাইজ করে করতে পারেন এখান থেকে শেখা মেথডটাকে নিয়ে, তাহলে আপনার লাইফে মানে কোডিং করাটা যে কত সহজ হবে এটা আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি অনেক ইউটিউব ভিডিও দেখে নিজেও কোডিং শিখছি বা অনেক জায়গা থেকে কোর্স করছি, তো এরকম লেয়ারে এরকম ইনডেপথ ভিডিও কিন্তু খুব কমই পাইছি। তো সেই কারণে এটা অনেক কষ্ট করে প্রজেক্টটা করা, অনেকটা সময় নিয়ে করা। তো আমি আশা করি আপনারা সবাই এটার লাস্ট অবধি থাকবেন, যাবেন, কারণ এই প্রত্যেকটা কোড কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ফ্রি। এবং অবশ্যই এটারও কিন্তু পেমেন্ট ভার্সন আছে, যদি আপনারা ওরকম ভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আমার যে ওয়েবসাইট আছে reactvd.com এখানে চলে যেতে পারেন এবং এইখানে যাওয়ার পরে দেখবেন এই যে প্রজেক্টটা, এটা কিন্তু এখানে ক্লিক করলে ডিটেলস চলে আসবে এবং তারপরে এটার প্রিমিয়াম কোড চাইলে আপনারা কিনতে পারেন, পুরো কোড আছে, অ্যাক্সেস কোড সব কিছু আছে এবং আপনি কিভাবে এটাকে ইনিশিয়ালাইজ করবেন, কিভাবে এটাকে সেট করবেন, সকল কিছু বলে দেওয়া আছে। জাস্ট ইএনবি ক্রেডেনশিয়ালগুলো নিয়ে আসবেন, কোন জায়গা থেকে নিয়ে আসবেন এটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি আপনার ছোটখাটো একটা বিজনেস এটা দিয়ে রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং তারপরে প্রবলেম থাকলে তো আমরা আসি। এবং তার পাশাপাশি যদি এখান থেকে অনেক টুলস আছে যে টুলসগুলো আপনার মানে খুব বিষয়গুলোকে খুব ইজি করে দিবে। ধরেন টোকেন জেনারেটর আছে, আপনি একটা টোকেন ক্রিয়েট করবেন, JWT থাকতে পারে বা অন্য যে কোনো টোকেন থাকতে পারে, এখান থেকে আপনি ইজিলি টোকেনটাকে ক্রিয়েট করতে পারেন। এরকম অনেক টাইনি টুলস এখানে দেওয়া আছে। তার পাশাপাশি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো এখানে সিম্বলাইজ করা আছে, আপনি ইজিলি খুব মানে ফিল্টার করে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট আপনার নর্মাল প্রসিজারে যদি আপনি চান। তো আমরা এখান থেকে নিব হচ্ছে নোডমন। তো নোডমনের কাজটা কি আমরা সার্চ করি। তো এই হচ্ছে নোডমন, আমরা প্রথমটা এক্সাক্ট ম্যাচটা নিয়ে আসি। তো এটাকে দেখেন কি বলতেছে, নোডমন ইজ এ টুল দ্যাট হেল্পস ডেভেলপ Node.js based applications by automatically restarting the node application when file changes in the directory are detected। তো এটা কেন কাজ করে, যে এটা অ্যাকচুয়ালি সার্ভারটাকে বন্ধ করে না, ওর কাজটা হচ্ছে সার্ভারটাকে অল টাইম রান করে এবং যখনই কোনো ফাইল চেঞ্জ হবে আমার এন্টায়ার, কারণ দেখেন আমরা এখানে কি বলছি, আমার এন্ট্রি ফাইলটা হচ্ছে আমার index.js এবং এর ভিতরে কিন্তু আমি আমার সকল রাউট বলেন, কন্ট্রোলার বলেন, তারপরে আপনার অথেন্টিকেটর বলেন, সব কিন্তু আমরা এটার সঙ্গে কানেক্ট করাবো এবং এটা হয়ে কিন্তু আমার অ্যাপ্লিকেশনে সে এন্ট্রি নেবে। এটা কিন্তু সার্ভার কিন্তু এভাবেই কাজ করে এবং এই সার্ভারটার প্রত্যেকটা কল কিন্তু আমরা এরকম ভাবে মডিফাই করব যেটা কিনা একদম রিয়েল টাইম হবে। তো এখন দেখেন ওর কাজটা হচ্ছে সে অ্যাজ এ ওয়াচার হিসেবে থাকবে, যখনই কোনো জায়গায় মনে আছে আমরা কিন্তু এটাকে মিডলওয়্যার চালাইছি, কাইন্ড লাইক এ সেট লাইক এ মিডলওয়্যার, সে এখান থেকে ওয়াচ করবে, আমরা যখনই কোনো ফাইল চেঞ্জ করব সে কিন্তু এটাকে পিক করবে এবং তখন ওই চেঞ্জটাকে আপডেট করে নেবে। তো এখানে দেখেন ডকুমেন্টেশনে কি বলা আছে, নোডমন ডাজ নট রিকোয়ার এনি অ্যাডিশনাল চেঞ্জেস টু ইউর কোড অর মেথড ডেভেলপমেন্ট। এটা একদম সিম্পল। তো আমি এটাকে কি করি, এখান থেকে পুরো বিষয়টাকে কপি করি এবং আমাদের প্যাকেজের জন্য আমরা যেটা করব npmটাকে ইউজ করব। আপনি চাইলে pnpm নিতে পারেন, ইয়ার নিতে পারেন, বান নিতে পারেন, তো প্রত্যেকটাই কাজ করবে, কোনো সমস্যা নাই। তো আমরা npm দিয়ে যাব, তো এখানে বলে দিলাম npm i নোডমন এবং এটা কি করবে, এইখানে দেখেন আমার কিন্তু এখন কোনো প্যাকেজ নাই, আমার অ্যাপ্লিকেশনে আপাতত কোনো প্যাকেজ নাই, একদম সিম্পল ওয়েতে আমি আসি। তো এখন সে একটা প্যাকেজ এইখানে ইনস্টল করবে যেটা কিনা হচ্ছে নোডমন। নোডমনটা দেখেন ইনস্টল হয়ে গেছে। তো এখানে ডিপেন্ডেন্সির ভিতরে নোডমন চলে আসছে 3.1.10। তো এই নোডের জায়গায় আমি জাস্ট লিখে দিব নোডমন index.js, নোডের জায়গায় চলে আসছে নোডমন, আমি দিই npm start এবং npm start দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সার্ভারটা কিন্তু আরামসে রান হয়ে গেছে, রাইট? এবং এখন যদি আমরা এইখানে কোনো চেঞ্জ নিয়ে আসি বা আমি যদি মনে করেন আরেকটা কনসোল দেখি, ধরেন এইখানে হয়ে যাবে আমার থার্ড কনসোল। দেখেন ও কিন্তু থার্ড কনসোল আমাকে
রিটার্ন করতেছে, তার মানে কাজটা করতেছে। তো আমি এইখানে স্টার্টের পরে আমরা আরেকটা কমান্ড নিয়ে আসবো। আমরা কমান্ডগুলোকে সিম্পল এবং সিমিলার রাখার চেষ্টা করব এবং এটা হয়ে যাবে আমার dev কমান্ড। এটা কেন আনতেছি, যদি আমি এখন দিয়ে দিই npm run dev, তাহলে কিন্তু আমার লোকাল সার্ভারটা চলে যাচ্ছে। আমার তিনোটাতেই run dev স্ট্র্যাটেজি আমরা নিয়ে আসবো। তো এখন যাব হচ্ছে আমার অ্যাডমিনটা চলতেছে, রাইট? তো এখন যাব হচ্ছে আমার না, আমার সার্ভার চলতেছে, এখন যাব আমার অ্যাডমিনে। তো সিডি অ্যাডমিন। তো যখনই আমরা বিটজেএস দিয়ে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করছি, দেখেন এখানে কিন্তু সে কিছু ফাইল ভ্যারিয়ার নিয়ে আসছে, বাট আমার কিন্তু নোড মডিউলসটা নাই। তো আমার এই অ্যাডমিনে ঢোকার পরে এলএসতেই দেখেন সকল ফাইল আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার করি npm i। npm i দেওয়ার সঙ্গে সঙ্গে সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে তার যে ডিপেন্ডেন্সিগুলো আছে, রিয়েক্ট 19, রিয়েক্ট ডম আছে, তারপরে ডেভ ডিপেন্ডেন্সিতে যেগুলো আছে এগুলোকে সব সে ইনস্টল করবে। তো আমি একটু সময় দিব, যেহেতু আমার দুইটা সার্ভার রান হচ্ছে, এগুলাকে একটু ইনস্টল করে নিক। অনেকটা সময় দেওয়া হয়ে গেল এবং সময় দেওয়ার পরে দেখেন টি শার্ট ছেড়ে শার্ট পরে ফেললাম। অনেকটা সময় নিয়েছে এবং তার পাশাপাশি কারেন্টও চলে গিয়েছিল। সো ইটস জাস্ট গো অন লাইক দ্যাট। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সার্ভারটা কিন্তু রান হচ্ছে অলরেডি। আমার অ্যাডমিনটাকেও আমি রান করে ফেলছি লোকালহোস্ট 5173 তে, এই যে আমার বিটজেএস অ্যাপ্লিকেশন। তার পাশাপাশি আমার ক্লায়েন্টও রান করেছি এবং এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট রান হচ্ছে লোকালহোস্ট 3000 এ। তো পাশাপাশি এখন যদি আমি একটুখানি খেয়াল করি, আমার প্রথম যে কাজটা হচ্ছে, দেখেন আমার অ্যাপ্লিকেশনে আমরা প্রথমত যে জিনিসটাকে কনসিডার করব যে আমার যেই ডেটা, সেই ডেটাটা কিন্তু ফিড হয়ে আসতেছে মোটামুটি পুরোপুরি সার্ভার থেকে। তো আমার প্রথমত আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যা যা লাগবে, প্রোডাক্ট থেকে শুরু করে ইউজার থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমার সার্ভার থেকে আসবে এবং সার্ভারে যাবে হচ্ছে সার্ভার, আমরা কিন্তু অ্যাডমিন ভিয়া সার্ভারে থেকে ডাটাবেসে আপলোড করবো, রাইট? তো প্রথমত আমাকে যে জিনিসটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিন এবং সার্ভার এবং অ্যাডমিন, এই দুটো হবে একসঙ্গে, তারপরে হবে আমার আদার সেটআপ। তো আমরা কিছু ক্লিন আপ প্রসেসে যাব। আমরা এই যে দুটো অ্যাপ্লিকেশন আছে দুটাকে একটু ক্লিন করব, একটুখানি মডিউল করব। তো এটা করার জন্য আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ক্লায়েন্টটা আছে, ক্লায়েন্টে দেখেন টেলউইনটা কিন্তু বাই ডিফল্ট সেট হয়ে আছে, যে কারণে আমরা এই অ্যাপের ভিতর থেকে পেজটাকে অ্যাক্সেস করব। এই হচ্ছে মূলত আমার ডামি যেগুলো দেখতে পাচ্ছি সব। তো আমরা এখন যে কাজটা করব এটাকে ক্লিন করব। কিভাবে করব? এই ডিবের ভিতরে আমার যে পেজটা আছে অ্যাপের ভিতরে, ডিবের ভিতরে যা আছে সব কিছুকে আমি ফেলে দিব। ফেলে দিয়ে একটা নতুন ডিব নিব। ডিব নিয়ে বলে দিব হচ্ছে একটা এই টু ট্যাগ নেই, বলে দেই হচ্ছে বেবি মার্ট, বেবি মার্ট e-commerce, let's say e-commerce, COMMERCE, e-commerce application, right? তো এই হচ্ছে বেবিমার্ট ই-কমার্স অ্যাপ্লিকেশন। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আরো এক্সট্রা কিছু অ্যাডিশনাল কালার আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসতেছে আমার এই গ্লোবাল স্টোর সিএসএস থেকে। আমি মোটামুটি আকারে এই সকল কিছু রাখবো আপাতত। কেন রাখবো? আমরা এখন এইখানে আমাদের যে স্যাটশিয়ান ইউআই, এই জিনিসটাকে আমরা কনফিগার করব। আমরা মোটামুটি একটা প্রসেসে যাব, আমাদের যে ডিফল্ট জিনিসগুলো আমরা অ্যাক্সেস করব, বোথ আমাদের ক্লায়েন্ট এবং অ্যাডমিন এবং সার্ভার, এগুলাকে আমরা সেট করব। কেননা আমাদের এই যে ভিডিওটা এটা হচ্ছে পুরো প্রসেসটা জানা এবং পুরো ডিফল্ট জিনিসগুলোকে সেট করা। তো আমরা এটাকে সেট করে নিয়েই কিন্তু আগাবো। এখন এই স্যাটশিয়ান ইউআইটাকে আমাদের ইনস্টল করতে হবে। যাব ডকুমেন্টেশনে, ইনস্টলেশন থেকে আমরা যাব। এখানে দেখেন একটা ভালো জিনিস হচ্ছে ইন্ট্রোতে গেলে দেখবেন এটা বলতেছে দিস ইজ নট এ কম্পোনেন্ট লাইব্রেরি, ইট ইজ হাউ ইউ বিল্ড ইউর কম্পোনেন্ট লাইব্রেরি। সো এটা আপনাকে কিছু কম্পোনেন্ট লাইব্রেরি ইজিলি দিয়ে দেবে। আমি অলরেডি আমার আগের ভিডিওতে কিন্তু এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করেছি। নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন তৈরি করলে এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা কম্পোনেন্ট স্ট্রাকচার। তো এই npx স্যাটশিয়ান অ্যাট লেটেস্ট ইনিট কমান্ডটা রান করতে হবে। চলে যাব আমার টার্মিনালে, এখান থেকে আমি আরেকটা নেই, আরেকটা নিয়ে এখান থেকে যাব হচ্ছে সিডি ইনটু ক্লায়েন্ট, যেহেতু জিনিসটা আমার ক্লায়েন্টে লাগবে। npm init দিয়ে দেই। ইনিট দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমার গ্লোবাল স্টোর সিএসএসটা আছে, ও কিন্তু এখানে অনেক কিছু রাইট করবে। আমি ওয়াই দিয়ে দিলাম। ওয়াই দিয়ে দেওয়ার পরে দেখেন ও কিছু প্যাকেজ নিয়ে আসবে, যে জিনিসগুলো দিয়ে সে কম্পোনেন্ট বিল্ড করবে এবং স্ট্রাকচার বিল্ড করবে। বাই ডিফল্ট আমি ন্যাচারালি যাব। তো এই যে দেখেন
আমার পুরো গ্লোবাল সিএসএস এর কিন্তু চেঞ্জ, মানে এটার পুরো চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এবং এইখানে দেখেন আমি সবকিছুকে একটু মিনিমাইজ করি। ক্লায়েন্টে দেখেন অ্যাপের ভিতরে আপাতত এখনো কিছু তৈরি হয়নি, বাট সে বলতেছে কিছু তৈরি করবে। এই দেখেন লিভের ভিতরে ইটুলস নামে একটা ফোল্ডার চলে আসছে, রাইট? তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা বাটন ইউজ করব। চলে যাব হচ্ছে আমাদের যেই কম্পোনেন্ট বা কম্পোনেন্ট লেয়ারে, এখান থেকে ট্রাই করব বাটনটাকে। তো বাটনটাকে নেওয়ার জন্য আমাকে এই কোডটুকু কপি করতে হবে, npx install। অ্যাকচুয়ালি এই কোডটুকু না, আমরা CLI ধরে যাব অটোমেটিক। সো ম্যানুয়ালি গেলে আমাকে এটা ইনস্টল করে তারপর এটাকে কপি করতে হবে। আর যদি আমরা CLI ধরে যাই, আমাকে জাস্ট এই কোডটুকু কপি করতে হবে। এখানে দেওয়া হবে npx session at latest at button। তো সে কি করবে, আমার অ্যাপ্লিকেশনে আমরা যত মানে যেগুলা ইউজ করি মোটামুটি আকারে বাটন বা আদার্স, এই সব কিছু কিন্তু আমি এটার মাধ্যমে এখন ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি, এবং এটা আমরা করব। তো এখন দেখেন সে যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে বাটনটা আছে, বাটনটা কিন্তু পুরোপুরি ও এখানে নিয়ে আসছে। যদি আমরা একটুখানি কম্পোনেন্টসে যাই, UI বাটন, এবং এটা কিন্তু জাস্ট যেন তেন বাটন নয়, এটা কিন্তু একটা গ্লোবাল স্ট্রাকচারেবল বাটন। এর মধ্যে কিন্তু আপনার ভ্যারিয়েন্ট আছে, তারপরে আছে হচ্ছে সাইজ আছে, ডিফল্ট ভ্যারিয়েন্স, প্যারামিটার গুলো আছে, প্লাস আরো অনেক কিছু আছে যেটা কিনা একটা পরিপূর্ণ বাটন তৈরি করতে সাহায্য করে। তো আমরা এখানে ধরেন এটার পরে আইসা আমরা একটা বাটন দিয়ে দিই, ক্যাপিটাল বি হবে বাটন, এবং বাটনটাকে আমরা ইউআই থেকে ইম্পোর্ট করে নিব, হ্যালো নিয়ে আসি। তো যদি সেভ দেওয়ার পরে আমরা এখানে চলে যাই, এই যে দেখেন বাটন কিন্তু চলে আসছে। এই সিএসএসটা চলে গেছে, এটা এই কারণে যখনই আমরা শেয়ারশিয়ানটাকে ইনস্টল করব, আমরা টার্মিনালটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিই npm রান দেব দিয়ে আমরা আবার এটাকে ডেভেলপমেন্ট সার্ভারে রান করব। এটা জাস্ট হচ্ছে আপনার একদম প্রথমেই দিতে হয়, এছাড়া আর কখনো মানে এটা আর কনফ্লিক্ট করবে না। যখনই আপনি শেয়ারশিয়ানটা ইন্টিগ্রেট করেন বাই ডিফল্ট, কারণ সে অনেক কিছু আপনার হার্ড কোড লেয়ারে লিখে নেয়, যে কারণে আমাদের সার্ভারটাকে আবার রান করতে হয়। তো একটু রান হোক। তো এটা রান হওয়ার পরে আমাদের এখানে যতগুলো, এই যে দেখেন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা টেলউইন সিএসএস এখন লিখি, ধরেন এখান থেকে লিখে দিব হচ্ছে প্যাডিং দিয়ে দিব 10, এবং ধরেন এখান থেকে বলে দিব আমরা প্যাডিং 10 দিয়ে রাখি আপাতত। ওকে, আমরা পরে অনেক কিছু কনফিগারেশন করব। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে আগের যে কমান্ডটা দিয়েছি বাটন, এর পাশাপাশি আমাদের নিয়ে আসবো আমরা অ্যাক্রোডিয়ান, মানে যে জিনিসগুলো আমরা ইউজ করি একসঙ্গে কিন্তু সবকিছু আমি ইনস্টল করতে পারবো। আমি আনবো হচ্ছে অ্যালার্ট ডায়ালগ। তো এই যদি আমি এভাবে একটার পর একটা স্পেস দিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু এই বাকিগুলা আমি যেই কটা লিখছি, ধরেন এখানে অ্যাকর্ডিয়ান আছে, অ্যালার্ট ডায়ালগ আছে, ও কিন্তু অ্যালার্ট ডায়ালগটা পাবে না। তারপরেও দেখি পাই কিনা, অ্যালার্ট ডায়ালগটা হয়তো বা আমাদের ম্যানুয়ালি বানায় নিতে হবে, তারপরেও দেখি সে পায় কিনা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ক্লায়েন্ট সেটআপ, রাইট? এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন পোরশন। আপনারা বুঝতেই পারতেছেন, দেখেন এখানে অ্যালার্ট ডায়ালগ বাটন সে চলে আসছে। তো আমরা আপাতত আমাদের যে ক্লায়েন্টটা আছে এটাকে আমরা আপাতত অফ রাখবো, কেননা আমাদের ক্লায়েন্টের কিন্তু এখন আর দরকার নাই। আমাদের প্রথমত দরকার হচ্ছে আমাদের অ্যাডমিনটাকে। তো অ্যাডমিনে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু এই অ্যাডমিনের ভিতরে যদি আমরা সোর্সে যাই, এই হচ্ছে আমার app.tsx। এইখানে মূলত আমাদের যতগুলা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, কাউন্টে ক্লিক করলে কিন্তু কাউন্ট হচ্ছে, এইগুলো আসতেছে এখান থেকে। তো আমি এই সব যেই মানে এক্সট্রা গুলো আছে এগুলোকে ফেলে দিই আর একটা ডিভ নিব। ডিভ নিয়ে বলে দিব একটা h2 ট্যাগ নিব, বলে দিব হচ্ছে আমাদের বেবি মার্ট অ্যাডমিন পোর্টাল। সেভ দিলাম, এবং সেভ দেওয়ার পরে দেখেন বেবি মার্ট অ্যাডমিন পোর্টাল চলে আসছে। আমি এই জিনিসগুলোকে এখান থেকে ফেলে দেই, এগুলাকে এখান থেকে বাদ দিয়ে দিই, সেভ করলাম। এখানে দেখেন কিছু স্টাইল আছে, স্টাইলগুলো আসতেছে আমার এখান থেকে। যদি আমি সবকিছুকে এখান থেকে ফেলে দেই, দেখেন এইখানে চলে গেছে, প্লাস ইন্ডেক্স সিএসএস থেকে যদি সবকিছু ফেলে দেই, দেখেন একদম মিনিমাল পোর্শনে আছে। তো এখানে আমাদের টেলউইনটাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। করতে হলে আমরা চলে যাব tailwindcss.com এ, গেট স্টার্টে ক্লিক করব, এবং এইখানে দেখেন প্রথমেই কিন্তু ইউজিং বিটের একটা কনফিগারেশন আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্কের গাইডলাইন এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা নিব হচ্ছে বিট। আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রজেক্টের ভিতরে যেতে হবে। তো আমরা এই ক্লায়েন্ট থেকে বের হয়ে যাব, cd ডট আমরা ব্যাকে চলে আসছি। এখন আমরা যাব cd ইনটু অ্যাডমিন, এবং আমরা কিন্তু এই
এইখানে যে কাজটা করতে বলা হয়েছে এতটুকু করা আছে। আমরা এখন এই কমান্ডটুকুকে রান করব npm install tailwind css এবং add tailwind css with, যেটা কিনা একদম আমাদের যে মেইন কনফিগারেশন সেট আছে এটাকে রান করতে সাহায্য করবে। তো মূলত আকারে আমরা এই যে app.css টা আছে এটাকে ফেলে দিব, এটার আমার কোনো দরকার নাই। আমি চলে যাব হচ্ছে আমার এইখানেও সরাসরি এই মেইনেও আমরা ইনজেক্ট করলে পারি, আমাদের অ্যাকচুয়ালি এটারও কোনো দরকার নাই। কেন দরকার নাই? আমরা এই মেইন থেকেই এটাকে এই ইন্ডেক্স থেকে যে মেইন tsx আছে এখান থেকে এটাকে আমরা গ্র্যাব করতে পারবো। ওকে, তারপরে কি করতে বলতেছে, এই bit.config.js নামে যে ফাইলটা আছে বা ts নামে যে ফাইলটা আছে এইটাকে সব ফেলে দিয়ে আমরা এই কোডটুকু এখানে বসাই দিব। তারপরে যে কাজটা করতে হবে, এই যে input at tailwind css যেটা আছে এটা বসাই দিব আমরা এইখানে, দ্যাটস ইট। এবং তারপরে আমাদের যে কাজটা করতে হবে, টার্মিনালটা ক্লোজ করব, ক্লোজ করে npm run dev, আবার আমরা এটাকে অন করব। এখন যদি আমরা অন করি এবং রিলোড দেই, দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের যে বেবিমার্ট অ্যাডমিন পোর্টাল এটা কিন্তু চলে আসছে, রাইট? এখন যদি আমরা একটুখানি অ্যাপে যাই, ধরেন এখান থেকে বলে দেই ক্লাস নেম, প্যাডিং দিয়ে দেই হচ্ছে 10, যদি সেভ করি দেখেন বেবিমার্ট অ্যাডমিন পোর্টাল কিন্তু চলে আসছে, কাজ করতেছে। যদি আমরা এখানে আরেকটু ক্লাস নেম দেই, টেক্সট দিয়ে দিলাম এক্সেল, ফন্ট দিয়ে দিলাম হচ্ছে আমাদের সেমি বোল্ড, এবং দেখেন এটা কিন্তু পরিপূর্ণভাবে কাজ করতেছে, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের ফান্ডামেন্টাল সেটআপ। বাট আমাদের যে সার্ভারটা আমরা রান করতেছি, সার্ভারে কিন্তু এখনো কিছু করতে পারি নাই। কেন করতে পারি নাই? সার্ভারে কিছু করতে হলে আমাদের নিতে হবে, আমাদের খুঁজতে হবে হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেসটা হচ্ছে মূলত আকারে একটা টাইনি বিট অফ লাইব্রেরি, যেটা কিনা আমাদের রাউট তৈরি করতে সাহায্য করে Node.js। তো এই হচ্ছে সেটআপটা। প্রথমত আমাদের এটাকে কপি করতে হবে, কপি করে চলে যাই হচ্ছে এখান থেকে সিডি দিয়ে ব্যাকে চলে যাব এবং দিব হচ্ছে সিডি ইনটু হচ্ছে সার্ভার, এবং তারপরে আমরা দিব হচ্ছে npm install express। তো আমরা এই সব কিছুকে ক্লোজ করে দেই, ক্লোজ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের সার্ভারে, প্যাকেজে দেখেন এখন এইখানে এক্সপ্রেসটা কিন্তু সে ইনস্টল করছে, রাইট? তো আমরা ইন্ডেক্সে চলে যাই, ও কি বলতেছে এইখানে একদম সিম্পল ওয়েতে এই কোডটুকু যদি আমি কপি করি তাহলে কিন্তু সে কাজ করবে, রাইট? তো আমরা এইখানে দেখেন যদি একটুখানি খেয়াল করেন, আমার কিন্তু আছে কমন জেএস। কমন জেএস এ মূলত কাজ করে এইটা, এই যে লাইক যদি আমরা এটুকুকে কপি করি, কপি করে পেস্ট করি এবং সেভ দেই এবং সার্ভারে চলে যাই, দেখেন আমার কিন্তু বলতেছে এক্সাম্পল অ্যাপ ইজ রানিং। আমরা পোর্ট 3000 নিব না, পোর্ট নিব হচ্ছে 8000 ফর আওয়ার অ্যাপ্লিকেশন। এখন যদি আমরা এখান থেকে লোকাল হোস্ট 8000 এ যাই, তাহলে কিন্তু দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এটা আসতেছে এইখান থেকে। তো আমরা বলতে পারি হ্যালো ফ্রম, যেটা বলতে পারি সেটা হচ্ছে বেবিমার্ট সার্ভার। সেভ দেই, সেভ দিয়ে এখানে যদি আমরা এন্টার দেই, এই যে দেখেন হ্যালো ফ্রম বেবিমার্ট সার্ভার। কিন্তু এইখানে দেখেন এই কনস্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস এই প্যাটার্নটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মডিউল প্যাটার্ন। তো আমরা মানে কমন জেএস প্যাটার্ন, কিন্তু আমরা কমন জেএস ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে মডিউলটা। মডিউলটাকে ইউজ করতে গেলে আমরা এভাবে আর লিখবো না, আমরা লিখবো হচ্ছে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, এবং দেখেন আমাদের সার্ভার কিন্তু আপ এন্ড রানিং কাজ করতেছে। তো আমরা এইভাবে মডিউল জেএস দিয়ে কাজটা করব, রাইট? তো এখন এটাকে কনফিগার করতে গেলে আমরা আরেকটা ছোট্ট সেগমেন্ট নেব। এই যে দেখেন এইখানে একটা পোর্ট লিখছি না আমরা, এটা কিন্তু এইটাকে আমরা এভাবে রিভিল করব না, আমরা কি করব, আমরা এইখানে মূলত আকারে একটা এই যে সার্ভার আছে, সার্ভারের ভিতরে একটা .env ফাইল নিব, .env। এটার কাজটা হচ্ছে মূলত আকারে আমাদের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো থাকবে এইগুলাকে এটার ভিতরে রাখা। ধরেন আমাদের MongoDB URI থাকবে, রাইট? তো আমাদের এরকম কিছু কিছু সেটআপ থাকবে, ধরেন এখান থেকে থাকবে হচ্ছে আমাদের পোর্ট থাকবে, আমাদের থাকবে হচ্ছে MongoDB আন্ডারস্কোর দিতে পারি আমরা URI, এবং এটাকে সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, কারণ এটা হচ্ছে একটা আপনার নর্মাল সিকোয়েন্সে একটা মানে ফরমেশন। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, বাট প্রত্যেকটা জিনিসটা কিন্তু একটা সৌন্দর্য থাকে। তো আমরা এখান থেকে নিব হচ্ছে ক্লাউডিনারি সেটআপ থাকবে আমার, যেহেতু এখান থেকেই কিন্তু আমরা আমাদের সবকিছু আপলোড হবে, এবং তারপরে থাকবে হচ্ছে ক্লাউডিনারি
তিনটা সেটআপ থাকবে। একটা হচ্ছে আপনার ক্লাউড নেম, এপিআই কি, এপিআই সিক্রেট কি। তার পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে আরো দুটা সেটআপ নিব। সেটা থাকবে হচ্ছে আমাদের অ্যাডমিন ইউআরএল, ক্লায়েন্ট ইউআরএল, রাইট? তো এখন এই যে জিনিসটা আমরা নিতেছি, এই জিনিসটা কিন্তু এখনো কাজ করবে না। কেন কাজ করবে না? আমরা চলে যাব হচ্ছে আমাদের আবার সেই npm এর কাছে, আমাদের বেস্ট ফ্রেন্ড। এখান থেকে নিব হচ্ছে .env। এই .envটা মূলত আকারে আমাদের যে জিনিসটা নিব আমরা envটাকে রান করায়। আমরা এটাকে কপি করি, কপি করে এই যে সার্ভারটা আছে এখানে আবার এটাকে ইনস্টল করি। ইনস্টল করার পরে এটাকে নিয়ে কাজ করা বা রান করা একদম সিম্পল। কেন সিম্পল বলতেছি? আপনার প্রথমে এটাকে ইম্পোর্ট করতে হবে। যাব আমি ইন্ডেক্সে, এইখানে একদম টপ লেয়ারে বলে দিলাম ইম্পোর্ট, এবং থাকবে হচ্ছে .env এবং ফ্রম লেটস সে এটা হয়ে যাবে .env, রাইট? তো এখন এইখানে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করার আগে বা পরে, যেখানে আমরা প্রথমে এটাকে ইনিশিয়ালাইজ করার আগেই নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ যাতে করে পুরো জিনিসটা আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিই, লোড env সার্ভার। ওকে, এখান থেকে বলে দিব যে .env and .env.config। এই কনফিগের মাধ্যমে কিন্তু আমরা পুরো জিনিসটাকে এখন অ্যাক্সেস করতে পারতেছি, রাইট? তো এখন যদি আমরা মোটামুটি আকারে ধরেন এইখানে একটা লক করি দেখার জন্য, বা লক প্রসেস .env, যে প্রসেস envর ভিতরে কি কি আছে, এই যে দেখেন প্রসেস envর ভিতরে কিন্তু এই যে আমাদের পোর্ট আছে, মঙ্গল ইউআরআই আছে, জেডব্লিউটি, মানে সব কিছু এখানে আছে, রাইট? তো এখন সরাসরি আমরা এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। আমাদের যে পোর্টটা আছে এই পোর্ট ভ্যারিয়েবলটাকে কিন্তু এখন আমরা ইজি ওয়েতে হ্যান্ডেল করতে পারি, যাতে কিনা আমরা কিন্তু বেসিক্যালি যে স্ট্রাকচারাল পজিশনে যাব। ধরেন আমরা এখন এখানে একটা সিম্পল কনফিগারেশন লিখে দিব, যে আমরা বলে দিব যে পোর্টটা হবে process.env.port otherwise 8000। এখন দেখেন এই পোর্টটাকে আমরা বড় হাতের দিয়ে দিব পোর্ট, এই যে দেখেন ওকে পোর্ট process.env। আমার মনে হয় পোর্টটা PORT, পোর্ট তো ঠিকই আছে, পোর্টটা কেন পাচ্ছে না? process.env পোর্ট কি বলতেছে? পোর্ট ইজ নট ডিফাইন্ড। ওকে, এই পোর্টটা সিমিলার নামে হবে। ওকে, এই যে দেখেন। তো এখন এক্সাম্পল পোর্ট বলবো না, আমরা বলে দিব যে সার্ভার ইজ রানিং অন, দ্যাটস ইট, পোর্ট 8000, রানিং অন 8000। সো এই হচ্ছে আমাদের রানিং সেটআপ। এবং তার পাশাপাশি আমরা আরেকটা সেটআপ রান করে দিব, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টটা কোথায় রান হচ্ছে এবং আমাদের অন্য ফ্যাসিলিটি লাইক ক্লায়েন্টটা কিন্তু আমরা ক্লায়েন্ট ইউআরএল দিয়ে দিছি যে আমাদের ক্লায়েন্টটা রান হচ্ছে লোকাল হোস্ট 3000 এ। এবং এইখানে আপনি কমেন্ট করে কিন্তু আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে process.env, যেটা হয়ে যাবে আমাদের admin_url। এবং এইখানে আমরা কিন্তু আমাদের আপাতত অ্যাডমিনটা নাই, তো আমরা এইখানে এটার পরে ওকে অ্যাডমিন ইউআরএল আছে। ওকে, এই যে আমাদের অ্যাডমিন রান হচ্ছে, ক্লায়েন্ট রান হচ্ছে। তো মোটামুটি আকারে এই হচ্ছে একটা সেটআপ, যেই সেটআপের মাধ্যমে আমরা পুরো অ্যাপ্লিকেশন লেয়ারটাকে ইনিশিয়ালাইজ আকারে নিতে পারবো। এখন দেখেন আমার তিনটা লেয়ার কিন্তু ডান, রাইট? আমার তিনটা অ্যাপ্লিকেশন লেয়ার ডান। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, আমি চাই আপনারা যদি শুরু করে থাকেন, আমরা এখান থেকে একটা রিপো ওপেন করে নিব, যেটার মাধ্যমে আমরা পুরো কোডটাকে আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই রিপোটা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা নিউ রিপো নিয়ে নেই এবং নাম দিব হচ্ছে আমাদের যে প্রজেক্টের নাম আছে সিমিলার নামে রাখার চেষ্টা করব, যে বেবি মার্ট বাংলা ওয়াইটি বলে দেই হচ্ছে বেবি মার্ট বাংলা ওয়াইটি, এবং এটাকে আমি পাবলিক করে দিব যাতে করে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। এবং এইখানে এসে আমরা চলে যাব হচ্ছে আমরা একটা রুট ডিরেক্টরি নিব এইখানে। তো এখান থেকে যদি আমি ls দিই, দেখেন আমি একদম মাঝখানে আসি। আমরা বলে দিব এখান থেকে git init, তার মানে গিটটাকে আমি ইনিশিয়ালাইজ করছি git add dot। তো git add dot করার আগে আমি আরেকটা কাজ করব, এখান থেকে এই যে git ignore ফাইলটা আছে এটাকে আমি আরেকটা কপি আমার মেনে রাখবো, যাতে করে সে এগুলাকে ইগনোর করতে পারে, git add dot। এবং তার পাশাপাশি আমরা যে কাজটা করব এখান থেকে বলে দিব হচ্ছে git commit m, এটা হয়ে যাবে আমাদের ইনিশিয়াল কমিট। এবং তার পাশাপাশি আমি এই পুরোটাকে কপি করব, কপি করে ওকে এইখানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়ে গেছে? আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে rmrf.git, কারণ আমার যে সার্ভারটা আছে সার্ভারের কিন্তু সকল কিছু ও মানে সরাসরি ওইখানে
পাস করতেছে, এটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না। তো আমি এখানে কিছু কনফিগারেশন করব যে সে মানে .env বা নোড মডিউলস যতগুলো আছে সবগুলাকে সে ডিনাই করবে। তো আমি আবার ক্লিয়ার করে দেই। সো np লাইক এখান থেকে হয়ে যাবে হচ্ছে git init git add dot git commit। হ্যাঁ, এই যে এবার কিন্তু আর নেয় নাই। তো এখন আমি যে কাজটা করব, এটাকে কপি করে পুরোপুরি এখানে পাস করে দিই। পাস করে দেওয়ার পরে যদি আমি এখন এটাকে সিম্পলি একটা রিলোড দেই, দেখবেন আমরা যে কাজটুকু এতক্ষণ করেছি অ্যাডমিন ক্লায়েন্ট সার্ভার, আমাদের পুরো সেটটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনার সার্ভারে যান .env ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমি চেষ্টা করব পুরো বিষয়টা আপনাদেরকে পাস করতে, বাট নেক্সট বিল থেকে কিন্তু আমরা এই যে সার্ভারটা রান করব, এই সার্ভারে কিন্তু .env আপনাদেরকে দেওয়া হবে না। আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিব। আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে .env এবং এখান থেকে env এবং এখান থেকে নোড মডিউলসটাকে ডিনাই করে দিব। তো যদি আমরা এখন আবার যাই যে git add dot git commit, জাস্ট একই কমিট রাখলাম git push। তো এখন যদি আমরা এইখানে আরেকটা রিলোড দেই, দেখবেন আমার যে .env টা এখনো আছে। কেন আছে বলতে পারি না, না থাকার কথা ছিল বাট আছে। এনিওয়ে, তো এটা মূলত আকারে থাকার কথা না বা ইন ফিউচার থাকবে না। তো আপনাদের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা আছে এটাকে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকবার সেট করে নিতে হবে। আপাতত যাক, আমি এটাকে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। তো মোটামুটি আকারে এই হচ্ছে আমাদের প্রজেক্ট সেটআপ। তো আপনারা যদি ভিডিওটা ঠিক এই পর্যন্ত দেখে থাকেন, পুরো প্রজেক্ট সেটআপটা কমপ্লিট করে নিন। যদি কোনো কমপ্লেইন থাকে, যদি কিছু কনফিগারেশন সেট করতে না পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি আবারও বলতেছি, আই এম রিয়েলি সরি, একসঙ্গে এত বড় ভিডিও ক্যাপচার করা সম্ভব না। এবং কিছু ভিডিও আছে এখনো হাফ ওয়ে ডান, কারণ আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, যে কারণে এটাতে নিয়েই মানে এটাকে কমপ্লিটলি ডান করেছি। তো আশা করি আমরা খুব শীঘ্রই এটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারবো এবং আমরা পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করব। তো অল দ্য বেস্ট, শুরু করে দেন এবং আমরা খুব শীঘ্রই এখন বাকি কাজগুলো করা শুরু করব।